Assalamu alaikum everybody. Welcome to my YouTube channel IELTS Guru Nirjhor. আজকের এই ক্লাসে আমরা শিখব we are going to learn 10. Yes, 10 idiomatic expressions, I mean idioms that would be very helpful to get 7, 7.5, 8, even more than 8 in IELTS speaking টেস্ট। অর্থাৎ 7 থেকে 9 পর্যন্ত আপনি যদি আইএলটিএস এর স্পিকিং টেস্টে স্কোর তুলতে চান তাহলে আপনাকে কিছু ইডিয়াম ব্যবহার করতে হবে। সো আজকে আমি আপনাদেরকে 10টা ইডিয়াম শেখাবো এবং এই 10টা ইডিয়ামের মধ্যে এমনকি আপনি যদি একটাও ব্যবহার করতে পারেন, দুইটাও ব্যবহার করতে পারেন, তাহলেও আপনি এক্সামিনারকে বলতে পারবেন বা এক্সামিনার বুঝতে পারবে যে আপনি শর্ত পূরণ করেছেন। ওকে, সো শর্ত পূরণ করা ডাজন্ট মিন দ্যাট যে আপনি একটা স্পিকিং টেস্টে 5টা 10টা ইডিয়ম ব্যবহার করবেন, এটা কোনো ইডিয়ম টেস্ট না, এটা হচ্ছে স্পিকিং টেস্ট। তার একটা ভোকাবুলারি জাজমেন্ট হচ্ছে আপনি ইডিয়ম ব্যবহার করবেন, কেউ যদি একটা দুইটা ব্যবহার করে তাহলেই হয়ে যাবে। হ্যাঁ, সো এই ইনফরমেশনটা পান না আপনারা, এই জন্য অনেক ইডিয়ম মুখস্থ করা শুরু করে দেন, সেটা কিন্তু কোনোভাবেই উচিত না, বিকজ এটা মনে থাকে না, আর মনে না থাকলে ব্যবহার করাও যায় না। সো আমি 10টা শেখাবো, এই 10টার ভেতর থেকে আপনি চেষ্টা করবেন কম হলেও যেন একটা দুইটা আপনি ব্যবহার করতে পারেন। ওকে, আর সর্বোচ্চ ব্যবহার কটা 4-5টা, এর বেশি না কোনোভাবেই। ওকে, লেটস গেট স্টার্টেড। সো হোয়াট ইজ ইডিয়াম? আপনারা জানেন ইডিয়াম জিনিসটা কি। যেমন বাংলায় বলতে পারি যে এক মাঘে শীত যায় না, ঠিক আছে না? তো আমরা বলি না যে এক মাঘে শীত যায় না। সো এই এক মাঘে শীত যায় না এটাই একটা প্রবাদ প্রবচন, রাইট? আর এই প্রবাদ প্রবচনকে আমরা ইংরেজিতে বলি ইডিয়ামস। ওকে, সো চলেন তাহলে আমরা শুরু করি। প্রথম যেই ইডিয়ামটা আমি আপনাদেরকে শেখাবো সেটা হচ্ছে কি, বাইট দ্য বুলেট। কি বলেন তো? বাইট দ্য বুলেট। কিছু ইডিয়াম শুরু হয় ভার্ব দিয়ে, যেটা আপনি বিভিন্ন সেন্স অফ টেন্সে বিভিন্ন টেন্সে নিতে পারেন, আর কিছু ইডিয়াম ভার্ব দিয়ে শুরু হয় না, সেটা ভিন্নভাবে ব্যবহার করতে হয়। হ্যাঁ, যেটা ভার্ব দিয়ে শুরু হয় সেটা নানাবিধ কাজে ইউজ করা যায় খুব সহজে। সো বাইট মানে আমরা জানি কামড়ানো, রাইট? সো বাইট দ্য বুলেট, আক্ষরিক অর্থ কি হয়? বুলেট কামড়ানো। ইডিয়মের মেইন ঝামেলাটা এখানেই, আক্ষরিক যে অর্থটা, লিটারাল যে মিনিংটা ইডিয়মের হয় সেটা কিন্তু আসল মিনিং না। ইডিয়মের লিটারাল মিনিং কোনো মিনিংই না, ভিন্ন একটা অর্থ বোঝায়, যেটা আপনাকে শিখতে হবে। এজন্য এটা শিখে মুখস্থ করতে হয়, সোজা কথা। সো বাইট দ্য বুলেট, বাইট মানে কামড়ানো, বুলেট মানে তো গুলি। সো গুলি কামড়ানো, এটার অর্থ কি? এটা কিভাবে আসলো এত ঝাঁঝামেলায় না গিয়ে মূল বিষয়টা হচ্ছে বলে দেই যে বাইট দ্য বুলেট মানে হইল কঠিন পরিস্থিতি ফেস করা। টু ফেস আ ডিফিকাল্ট সিচুয়েশন ইজ কল্ড বাইট দ্য বুলেট। যেমন দেখেন একটা এক্সাম্পল, গেটিং 8 in IELTS speaking test is really challenging, but I think you should bite the bullet. তার মানে কঠিন পরিস্থিতি, অর্থাৎ 8 পাওয়াটা আসলেই অনেক কঠিন আইএলটিএস এর স্পিকিং টেস্টে, কিন্তু ইউ হ্যাভ টু বাইট দ্য বুলেট, তার মানে আপনাকে এই পরিস্থিতি ফেস করতে হবে, রাইট? সো হয়ে গেল বাইট দ্য বুলেট। গট ইট। নেক্সট আমরা যেটা শিখবো, এটাও একটা ভার্ব দিয়ে শুরু হয়েছে, সেটা হচ্ছে কি, কস্ট অ্যান আর্ম অ্যান আ লেগ। আমরা তো জানি কস্ট মানে মূল্য হওয়া বা দাম হওয়া, আর আর্ম মানে আমরা জানি বাহু, আর লেগ মানে তো হচ্ছে পা, তাই না? তাহলে অর্থ কি হয়? কস্ট অ্যান্ড আর্ম অ্যান্ড আ লেগ, লিটারাল মিনিং হয় যেই জিনিস কিনতে বাহু লাগে পাও লাগে। এখন আপনি যদি কোনো একটা কিছু কিনেন তাহলে কি আপনার পা এবং বাহু দিয়ে কেনেন? না। তাহলে এটার অর্থ কি? এটার অর্থ হচ্ছে আপনার দুই বাহু খুব গুরুত্বপূর্ণ দেহের জন্য, দুই পা খুব গুরুত্বপূর্ণ। এই দুইটা জিনিস ছাড়া কিন্তু এই দেহের তেমন কোনো ভ্যালু নাই, বাট এই দুইটা জিনিসের সাথে আমাদের দেহটা কিন্তু অনেক এক্সপেন্সিভ হয়, রাইট? অনেক বেশি মূল্যবান হয়। এজন্য কস্ট অ্যান্ড আর্ম অ্যান্ড আ লেগ মানে হচ্ছে ভেরি এক্সপেন্সিভ। কি বলেন তো? সামথিং ইজ ভেরি এক্সপেন্সিভ। যখন কোনো কিছু অনেক বেশি মূল্যবান হয়, এক্সপেন্সিভ হয়, তখন বলি কস্ট অ্যান্ড আর্ম অ্যান্ড আ লেগ। ওকে, যেমন আমি 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 বললাম যে ধরেন এটা 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 একটা আইফোন, হ্যাঁ? তো আমরা জানি আইফোনের এক দাম হয়, তাহলে আমি বললাম কি যে আই বট দিস ফোন লাস্ট ইয়ার অ্যান্ড ইট কস্ট অ্যান আর্ম অ্যান্ড আ লেগ। ঠিক আছে, এটা অনেক বেশি ব্যয়বহুল ছিল। হ্যাঁ, সো আপনি আইএলটিএস এর স্পিকিংয়ে কীভাবে এটা ব্যবহার করতে পারেন? তখন একটা প্রশ্ন করলো, ডু ইউ বাই টেকনোলজিক্যাল ডিভাইসেস? আপনি কি টেকনোলজিক্যাল ডিভাইসেস কিনেন? আপনি বলবেন, ইয়েস, আই লাইক টু বাই ভ্যারিয়াস টেকনোলজিক্যাল devices. For example, every year
I buy updated iPhone and it costs an arm and a leg. বুঝা যাচ্ছে? সো এইভাবে করে আপনি কিন্তু আইএলসের রিয়েল টেস্টে যে কোনো প্রশ্নের উত্তর দিতে পারেন, রাইট? ওকে, নেক্সট যে ইডিয়মটা আমরা শিখবো, এটা খুবই মজার। সেটা হচ্ছে কি বলেন তো? পিস অফ কেক। কি বলেন তো? ইয়েস, পিস অফ কেক। একবার লিটারাল মিনিং কি হয়? পিস অফ কেক মানে এক টুকরা কেক, তাই না? জাস্ট এক টুকরা কেক। এটা আবার কি? এটার অর্থ কি হয় তাহলে? পিস অফ কেক, এটা কিচ্ছু বলা লাগবে না, এটা জাস্ট মনে রাখবেন পিস অফ কেক মানে হচ্ছে ইজি, ভেরি ইজি। কোনো একটা জিনিস যখন অনেক বেশি সহজ হয়, আমরা অনেকটা বাংলায় বলি পানি ভাত, হ্যাঁ? কোনো একটা জিনিস আপনার কাছে পানি ভাত মনে হয়, তাহলে এটাকে আমরা কি বলি? পিস অফ কেক। আপনি বললেন যে আপনি ইংরেজিতে মনে করেন অনেক ভালো, দুর্দান্ত, হ্যাঁ? আপনি বললেন আইএলসে 7 পাওয়া, এটা তো একটা সহজ জিনিস, হ্যাঁ? সো আপনি বললেন কি, গেটিং 7 ইন আইএলস ইজ আ পিস অফ কেক ফর মি। আমার জন্য আইএলসে 7 পাওয়া সহজ। ধরুন আপনাকে একটা রিয়েল টেস্টে প্রশ্ন করলো, ডু ইউ নো হাউ টু টাইপ অন কম্পিউটার? আপনি বলেন ইয়েস আই ডু, ইটস আ পিস অফ কেক, আই ক্যান টাইপ ফাস্টার। আমি খুব দ্রুত টাইপ করতে পারি, সো এটা খুব সহজ আমার জন্য। সো এইভাবে আপনি কি করবেন? রিয়েল টেস্টে আনসার করবেন, রাইট? পরের যে জিনিসটা আমরা শিখবো সেটা ভার্ব উইথ ভার্ব ইডিয়াম, সেটা হচ্ছে ক্রাই ওভার স্পিলড মিল্ক। এটার আবার অর্থ কি? আমরা জানি স্পিলড মিল্ক মানে হচ্ছে, ধরুন গ্লাসের মধ্যে দুধ ছিল, দুধটা পড়ে গেছে, পড়ে গিয়ে কি দুধটা পুরো স্পিলড হয়ে গেছে, এটাকে বলে স্পিলড মিল্ক। এখন পেছনে কি আছে? ক্রাই ওভার স্পিলড মিল্ক, মানে আপনার যে দুধটা পড়ে গেছে এটা নিয়ে আপনি খুব কান্নাকাটি করতেছেন। এখন যেই দুধ মেঝের মধ্যে পড়ে গেছে, এটা নিয়ে আসলে কান্নাকাটি করে খুব একটা লাভ হবে? মনে হয় না কোনো লাভ হবে, রাইট? তাহলে এটার অর্থ কী হয় ইংরেজি? দেখেন, টু লামেন্ট অ্যাবাউট সামথিং দ্যাট হ্যাজ অলরেডি হ্যাপেন্ড অ্যান্ড ক্যানট বি চেঞ্জড। এমন একটা জিনিস নিয়ে আপনি বিলোপ করতেছেন যেটা অলরেডি যা ঘটার হয়ে গেছে, এটা নিয়ে বিলোপ করে কোনো লাভ নাই। আমরা বাংলায় বলি না বৃথা আস্ফালন কিংবা অরণ্যে রোদন, ঠিক আছে? এই টাইপের ক্রাই ওভার স্পিলড মিল্ক, অর্থাৎ যেটা হয়ে গেছে তো হয়েই গেছে, এটা নিয়ে আসলে কান্নাকাটি করে খুব একটা লাভ নাই। এই জিনিসকে আমরা বলি ক্রাই ওভার স্পিলড মিল্ক। ধরুন আপনি কি করলেন, আপনার মোবাইলটা পড়ে গ্লাসটা ভেঙে গেছে, এখন আপনি তো মানে অনেক কান্নাকাটি করতেছেন, অনেক কথা বলতেছেন, আহারে আমার ফোন, আহারে আমার শখের ফোন নাই হয়ে গেল, নষ্ট হয়ে গেল, আহারে কত টাকা লাগবে এখন ঠিক করতে। এখন এটা করে কোনো লাভ আছে? কারণ যেটা হওয়ার তো হয়েই গেছে। সো আপনার ফ্রেন্ড এসে বললো যে কাম অন ম্যান, ডোন্ট ক্রাই ওভার স্পিলড মিল্ক, ইট হ্যাজ অলরেডি হ্যাপেন্ড, স্পেন্ড আ লিটল মানি অ্যান্ড ফিক্স ইট। শেষ। তাহলে এভাবে আমরা ইউজ করবো কি? ক্রাই ওভার স্পিলড মিল্ক। ওকে, নেক্সট ওয়ান ইজ ভেরি ইন্টারেস্টিং, সেটা হচ্ছে কি, লেট দ্য ক্যাট আউট অফ দ্য ব্যাগ। লেট দ্য ক্যাট আউট অফ দ্য ব্যাগ এর অর্থ আবার কি? লেট এখানে ভার্ব, হ্যাঁ? লেট দ্য ক্যাট আউট অফ দ্য ব্যাগ, তাহলে নিশ্চয়ই একটা বিড়াল ব্যাগের মধ্যে ছিল, সেটাকে আপনি কি করলেন? ব্যাগ থেকে বের করে আনলেন। এর মানে কি? এর মানে বিড়াল যদি ব্যাগে থাকে তার মানে কি? এই জিনিসটা আপনি কাউকে দেখাইতে চাচ্ছেন না, এটা গোপনে আছে। আর সেখান থেকে যদি ব্যাগ থেকে বিড়াল বের করেন তাহলে সবাই দেখতে পারবে, ও হ্যাঁ কী রে, বিড়ালের মধ্যে, ব্যাগের মধ্যে বিড়াল ছিল। তার মানে কি? যে জিনিসটা কারো জানার কথা না সেটা সবাই জেনে গেল, কারণ আপনি কি করছেন? গোপন ব্যাগ থেকে বিড়ালটাকে বের করে ফেলছেন। এজন্য লেট দ্য ক্যাট আউট অফ দ্য ব্যাগ, এটার অর্থ হচ্ছে টু রিভিল আ সিক্রেট, একটা গোপন জিনিস কি করা? রিভিল করে দেওয়া, ফাঁস করে দেওয়া। ধরেন আপনি কারো বার্থডে পার্টিতে গিয়ে কাউকে সারপ্রাইজ দিবেন। আই ওয়াজ প্ল্যানিং আ সারপ্রাইজ পার্টি, আমি একটা সারপ্রাইজ পার্টি প্ল্যান করছিলাম, বাট সামওয়ান লেট দ্য ক্যাট আউট অফ দ্য ব্যাগ, সো ইটস নো মোর আ সারপ্রাইজ, এটা এখন আর কোনো সারপ্রাইজ না। তার মানে আমি কারো বার্থডে পালন করার জন্য অনেক প্ল্যান করছি, আরেকজনকে কী করছে? তারে বলে দিছে। তার মানে কি? সে তাকে তার জন্য কি করছে? যে লেট দ্য ক্যাট আউট অফ দ্য ব্যাগ, গোপন জিনিস ফাঁস করে দিয়েছে, ঠিক আছে? সো এইভাবে করে আমরা লেট দ্য ক্যাট আউট অফ দ্য ব্যাগ ব্যবহার করতে পারবো, কোনো গোপন জিনিস ফাঁস করা। নেক্সট আমরা যেটা শিখবো সেটার নাম হচ্ছে কি? অন থিন আইস। অন থিন আইস, আমরা সবাই জানি থিন মানে পাতলা। অন থিন আইস মানে কি? আপনি ধরেন একটা পাতলা বরফের উপরে আছেন। এখন পাতলা বরফের উপরে থাকা হচ্ছে আক্ষরিক অর্থ, বাট পাতলা বরফে থাকা মানে কি? ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকে না, বিপদের মধ্যে থাকে, কারণ যে কোনো সময় পাতলা বরফটা কি হয়ে যেতে পারে? ডুবে যেতে পারে, খুলে যেতে পারে, ভেঙে যেতে পারে, আপনি কি পানির মধ্যে পড়ে যেতে পারেন। সো অন থিন আইস এর অর্থ হচ্ছে ইন আ রিস্কি ও আনসার্টেন সিচুয়েশন, একটা পরিস্থিতি যেটা খুব রিস্কি অথবা অনিশ্চিত। Well, I was preparing my IELTS and to be honest, I was on thin ice because I was struggling with reading module. বুঝা যাচ্ছে? সো এইভাবে করে আপনি এই অন থিন আইসটাকে ব্যাখ্যা করতে পারেন।
Okay, the next one is very interesting. The ball is in your court. What does that mean? ধরেন টেনিস খেলা হচ্ছে ওই কোর্টে আর এই কোর্টে, সো বল যদি আরেকজনের কোর্টে থাকে তাহলে ব্যাপারটা কি হয় বলেন তো? দ্য বল ইজ ইন ইউর কোর্ট, এর মানে হচ্ছে সিদ্ধান্ত তোমার হাতে। যার কোর্টে বল সেই বলটাকে কিভাবে মারবে, কোন দিকে মারবে সেটা সে ডিসিশন নেবে, রাইট? সো দ্য বল ইজ ইন ইউর কোর্ট মিনস the decision up to you. দেখেন এখানে is your turn to make a decision or take action, মানে কোন পদক্ষেপ নিবা বা কোন সিদ্ধান্ত নিবে এটা তোমার হাতে, because the ball is in your court. যেন আমি বললাম কি, I have taught you everything that you will be needing for IELTS. IELTS-এ যা যা দরকার আমি সব কিছু তোমাকে শিখিয়েছি। Now the ball is in your court whether you are going to apply them or not. যা কিছু শিখিয়েছি সেটা তুমি অ্যাপ্লাই করবা কি করবা না এটা তোমার উপর ডিপেন্ড করে। ওকে, দ্য নেক্সট ওয়ান ইজ ভেরি ইন্টারেস্টিং, খেয়াল করেন। হিট দ্য জ্যাকপট। হোয়াট ডু ইউ মিন হিট দ্য জ্যাকপট? জ্যাকপট মানে হলো কোনো একটা কম্পিটিশনের সর্বোচ্চ যে পুরস্কার এটাকে বলা হয় জ্যাকপট। হিট দ্য জ্যাকপট মানে কি তাহলে? হিট দ্য জ্যাকপট মানে হলো ওই সর্বোচ্চ পুরস্কারটা পাওয়া বা অর্জন করা, এটা হচ্ছে লিটারাল মিনিং। তাহলে কন্টেক্সচুয়াল মিনিং ইডিয়ামের কী হবে? আপনি যদি জ্যাকপট পেয়ে যান, এটাকে হিট করেন, তার মানে আপনি কি সাফল্যটা পেয়ে গেলেন, রাইট? সো ধরুন আপনার টার্গেট হচ্ছে আইএলসে 8 পাওয়া, সো 8 ইজ ইয়োর জ্যাকপট। এখন আপনি কি হিট দ্য জ্যাকপট হচ্ছে কি আপনি 7টা পেয়ে গেছেন, আমি সফল হয়েছেন। তো আমরা সাধারণত কি করি, হিট দ্য জ্যাকপট বলতে বোঝাই কোনো একটা জিনিসে সফল হওয়া, টু অ্যাচিভ আ গ্রেট সাকসেস, বড় কোনো সাফল্য অর্জন করাকে আমরা বলি হিট দ্য জ্যাকপট। Some idioms in speaking test will help you hit the jackpot. তাহলে স্পিকিং টেস্টে কিছু ইডিয়ম ব্যবহার করা কি আপনাকে কি করবে, আপনার সাফল্য অর্জন করতে সাহায্য করবে বা আপনার 8 পেতে সাহায্য করবে, অন্য সব কিছু যদি ঠিকঠাক থাকে, রাইট? অ্যান্ড দ্য লাস্ট ওয়ান দ্যাট আই এম গোয়িং টু টিচ ইউ ইজ ওয়ান্স ইন আ ব্লু মুন। আমরা জানি ব্লু মুন মানে কি, নীলচন্দ্র। ওয়ান্স মানে একবার, ওয়ান্স ইন আ ব্লু মুন তার মানে কি একবার নীল চাঁদের মধ্যে, লিটারাল মিনিংটা তাই হয়। বাট ওয়ান্স ইন আ ব্লু মুন অর্থ কি? ওয়ান্স ইন আ ব্লু মুন মানে হচ্ছে, কারণ এই যে ব্লু মুনটা এইটা বছরে একবার দেখা যায়, হ্যাঁ, তার মানে কি এটা রেগুলার না। যেটা বছরে একবার দেখা যায় সেটা আপনি ইজিলি মিস করে ফেলতে পারেন, সো এটা একটা রেয়ার জিনিস। সো ওয়ান্স ইন আ ব্লু মুন যেটার মিনিং হচ্ছে ভেরি রেয়ারলি। কি বলেন তো? ভেরি রেয়ারলি, অর্থাৎ খুবই কদাচিৎ, যেটা হয় না বললেই চলে, এমন একটা সিচুয়েশনকে আমরা বলবো কি ওয়ান্স ইন আ ব্লু মুন। যেমন ধরেন স্কুল লাইফে আমরা প্রতিদিন ক্রিকেট খেলতাম, এখন কর্মজীবনে এসে কি আপনি প্রতিদিন ক্রিকেট খেলেন? আপনি তো 6 মাসে একবার, বছরে একবার কোনো একটা জায়গায় ঘুরতে গেলে বা আশপাশে কিছু একটা পেলে আপনি তো একটা দুটো শট মারেন বা কি করেন 10 মিনিট 20 মিনিট ক্রিকেট খেলেন, তাই না? সেটা বছরে একবার হতে পারে, 6 মাসে একবার হতে পারে বা 5 বছরে একবার হতে পারে। সো ক্রিকেট খেলাটা কি এখন খুবই কদাচিৎ হয়ে গেছে, রাইট? সো আপনাকে এক্সামিনার প্রশ্ন করলো, ডু ইউ প্লে স্পোর্টস রেগুলারলি? আপনি কি নিয়মিত স্পোর্টস খেলেন? আপনি বললেন নো, নট রিয়েলি। When I was a school kid, I used to play a lot of cricket, but nowadays I play it maybe once in a blue moon. তার মানে কি I play it once in a blue moon, তার মানে এটা আমি খেলি না বললেই চলে বা খুবই কদাচিৎ খেলি। সো যখন একটা জিনিস খুব রেয়ারলি হয়, ভেরি রেয়ারলি হয় না বললেই চলে, তখন আপনি ওয়ান্স ইন আ ব্লু মুন এই চমৎকার ইডিয়ামটা বলে দেবেন। আমি বলবো যে দেরি না করে এখনই আইএলস গুরু নির্ঝর এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলুন অ্যান্ড কিপ ওয়াচিং videos on a regular basis. So let's call it a day and hope you'll be watching every video that I have already published on my channels. Bye bye.